আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সবচেয়ে আফসোস লাগে এই বাংলাদেশে এত অপকর্ম, এবং আজকে যদি বিএনপির কথা বলেন, এই বিএনপিকেও জ্বালাতে কম জ্বালায়নি ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই জ্বালানোর পরেও এই লোকটা বাংলাদেশের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, এসএসএফ নিরাপত্তা সবকিছু পাচ্ছে, এবং তাকে শেষ পর্যন্ত বিদেশ যেতে দেওয়া হলো। সে বিদেশ গেল। কেন বিদেশ গেল? বিদেশ গেল আবার সেই সরকারে থাকতে সে জাপানের সাথে কোনো একটা ধান্দা করেছে, কোন একটা ধান্দা ফান্দা জাপানের সঙ্গে হয়েছে, সেই ধান্দাটাকে আবার ম্যাচিউর করার জন্য গেছে। একটা 86-87 বছর বয়স্ক একটা বুড়া কিভাবে পারে পয়সার পেছনে হয়ে ছুটতে? বাংলাদেশে ক্ষমতা পাওয়ার মতন এত সুবর্ণ একটা সুযোগ নষ্ট করলো। নষ্ট তো করলো, আরো ক্ষতি করে গেল দেশটার। এবং ওই যে আফসোসটার কথা বলে শুরু করেছে, যে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে, এই বিএনপি তো বলেছে ইউনূসের পরামর্শ নিবে সরকারে গেলে, এই বিএনপি বলেছে, তার মতন বিএনপি মহাসচিব বলেছে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে চায়। হচ্ছে কষ্টের এবং আফসোসের বিএনপির মতো একটা দলের পক্ষ থেকে, যাদের প্রতি এবার বাংলাদেশে মানে ম্যাক্সিমাম মানুষ তাদেরকে সংসদে একেবারে সর্বোচ্চ যে সম্মান দেয়া, একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সরকার গঠন, সেটা বাংলাদেশের মানুষ দিয়েছে। সেই দল এই বাংলাদেশকে 18-19টা মাস যেই লোক জাহান্নাম বানায় রাখলো, যেই লোক বাংলাদেশে এত বিভেদ তৈরি করলো, যে লোক আজকে বিএনপি সরকার চালাতেও একটা বড় কাটা বিধিয়ে রেখে গেছে সংস্কারের নামে, গণভোটের নামে, জুলাই সনদের নামে, সেই লোকটাকে বিএনপি এখনো তার তার প্রশাসনের কারণে, তার অন্যায়কারী কারণে কাউকেই আইনের আওতায় আনছে না। সেই লোক গেছে। আরো একটা সিগনিফিকেন্ট জিনিস আছে তার সাথে, এবারও লটকে আছে তার সেই লামিয়া মোর্শেদ। আপনার মনে আছে ইতালি সফরে গিয়ে কাণ্ডটা কি করেছিল? ইতালি রোমের মেয়রের সাথে সে দেখা করতে গেছে, এবং সে দেখা করতে গেছে তার এবং তার প্রায় সমযোগ্যতায় তার পাশে বসায় রাখছে লামিয়া মোর্শেদকে। এই লোককে দিয়ে কি হয়েছে? এই মহিলা কি উদ্ধার করেছে বাংলাদেশের? আমার যদি একদিন সামনাসামনি প্রশ্ন করার সুযোগ হতো, আমি বলতাম যে এই যে আজকে কি এলজিডি বিষয়ক উপদেষ্টা হ্যান তেন ছিল, কি করেছে বাংলাদেশের জন্য এই লোকটা? সেই মহিলাকে আবার পাশে বসিয়ে নিয়ে সে উড়াল দিয়েছে এবার জার্মানি। অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন রোববার 22 মার্চ রাত 12টা 12 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে যাত্রা করেন। এই রিপোর্টটার ভেতরেই কিছু একটু কিন্তু আছে। দেখেন, তার সফর সঙ্গীদের মধ্যে রয়েছেন সাবেক এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। দেখেন, তার এই যে এখন তার চেয়ার নাই, চেয়ার থাকুক আর না থাকুক, লামিয়া মোর্শেদ তার সাথে আছেনি। রহস্যটা কি বলেন দেখি? মানে একটু জানতে ইচ্ছা করে না লামিয়া মোর্শেদ এমন কি বাংলাদেশের মাথা? ডক্টর ইউনূস না বিশাল জ্ঞানী, বিশাল পাওয়ারফুল, তারই লামিয়া মোর্শেদই খালি লাগে কেন? কাল মানে এই তথ্য নিশ্চিত করে এক নির্ভরযোগ্য সূত্র জানায়, টোকিওতে 24-25 মার্চ অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক সংলাপে অংশ নেবেন ডক্টর ইউনূস। মাগনা গেছে নিশ্চিত, নিজের পয়সায় তো আর যায়নি, সে মাগনা ঘুরতে এবং দেশের মানুষের টাকায় ঘুরতে পছন্দ করে। এই সম্মেলন এশিয়ার শান্তি, সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং আঞ্চলিক সমস্যার সমাধানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। যারা দাওয়াত দিয়ে নিচ্ছে এরা বোধহয় জানে না, বাঙালি তো বুঝে গেছে। দেখেন, এই ডক্টর ইউনূসের নিচে এশিয়ার শান্তি, নিজের দেশের শান্তির মা বাপরে যে মারছে। সহযোগিতার সম্পর্ক শুধু পাকিস্তানের সাথে তার করা হয়েছে। টেকসই উন্নয়ন সব নষ্ট করে, বাংলাদেশের উন্নয়নের আর ধারে কাছে, বাংলাদেশ যে একটা উন্নয়নের পথে ছিল সেটা থেকে সে উল্টা ট্রেনে ছুটাইছে, এবং আঞ্চলিক সমস্যার সমাধান বরঞ্চ ইন্ডিয়ার সাথে সে সমস্যা বাড়াইছে। এইসব জন্য তাকে নিচ্ছে। সূত্র মতে 28 মার্চ রাত 10টা 40 মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ446 446 ফ্লাইটে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে 24শে আগস্ট থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালনকালে ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র, লন্ডন, ইটালি, জাপান সহ বেশ কয়েকটি দেশ সফর করেছিলেন। তবে এতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে খুব কার্যকর কিছু না হয়, সফরগুলো নিয়ে নানা বিতর্ক ছিল। এর আগে 25 সালের মে মাসে তিনি জাপান সফর করেছিলেন, যেখানে নিক্কেই ফোরামে অংশ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সহ উচ্চপদস্থ নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এছাড়া 26 জানুয়ারি জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী সিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাৎকারে তিনি মার্চে জাপান সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেছিলেন। সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে সমুদ্র গবেষণা ও নীল অর্থনীতি সংক্রান্ত সহযোগিতা বৃদ্ধির আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল। বিমানবন্দর সূত্র জানিয়েছে যাত্রাটি নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং প্রোটোকল অনুসরণ করা হয়েছে। প্রোটোকল তো বুঝেন, তার এসএসএফ নিরাপত্তা আছে, তার এসএসএফ নিরাপত্তা দিতে হবে রাষ্ট্রের খরচে। আপনারা বলেন যে বাংলাদেশকে ধ্বংস করা একটা মানুষ, এই বাংলাদেশকে 19 মাসে 19 বছর পিছিয়ে দেওয়া একটা মানুষকে এখনো রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যেখানে তাকে আইনের আওতায় আনা উচিত। শত শত মানুষের প্রাণ, আজকে শেখ হাসিনার নামে শেখ হাসিনা বলতেছে 15 দিনে সে 800-900 মানুষ তার সময় মারা গেছিল, 15 দিন বা 1 মাসে ধরেন, জুলাই আগস্টে মিলে। এবারে তো 19 মাসে 500-600 মানুষ মারছে, মানুষে মারা হয়েছে তার শাসন আমলে অন্যায়ভাবে মব করে। তো ওর নামে ট্রাইব্যুনালে মামলা হয় না কেন? ওর নামে কেন আমাদের দেশটাকে জাহান্নাম বানানোর জন্য এই যে তার মামলাগুলো সে প্রত্যাহার করে নিছে, নতুন নতুন ব্যবসার লাইসেন্স দিচ্ছে, এগুলো কি রীতি মেনে হয়েছে কিনা সেগুলো দেখার কি কোনো প্রয়োজনীয়তা বিএনপি সরকার মনে করে না? কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিস্ফোরা নেতাদের তালিকা হচ্ছে। এই বিস্ফোরা নেতারা দলের জন্য বোঝা, তাই তাদের বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। এমন নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগে শুরু হয়েছে দলটি পুনর্গঠনের প্রক্রিয়া। এরই মধ্যে নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতা বাংলাদেশে ফিরেছে। দলের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল করছে, কার্যক্রম চালাচ্ছে। এমন বাস্তবতায় দলটি তার সাংগঠনিক কাঠামোকে নতুনভাবে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, এই পুনর্গঠন প্রক্রিয়ায় কপাল পুড়তে যাচ্ছে শীর্ষ অনেক নেতার। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে যারা ইউরোপ, আমেরিকা বা কানাডায় বসবাস করা শুরু করেছেন, এমন নেতাদের আর দলের শীর্ষ পর্যায়ে না রাখার সিদ্ধান্ত হয়েছে। 5ই আগস্টের পর থেকে দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন, অযোগ্য কিংবা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, দল পুনর্গঠনের জন্য যে 3 স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসবে, যারা 5ই আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। তাদের অনেককে দায়িত্ব দেওয়া হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হলে দলের জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হতে পারে। আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দেশে আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলে যোগাযোগও বাড়াচ্ছে দলটি। 2024 সালের 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ চরম অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়েছিল। দলটির শীর্ষ পর্যায়ের প্রায় সকল নেতা হয় কারাবন্দী, না হয় আত্মগোপনে অথবা দেশের বাইরে চলে যান। 2025 সালের 10ই মে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি পালন করতে পারেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, একটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী তৃণমূল কাঠামো থাকায় দল হিসেবে আওয়ামী লীগ একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। তার প্রমাণ মিলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। নিবন্ধন স্থগিত থাকায় এই নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি, কিন্তু দলটির বড় ভোট ব্যাংক নিশ্চিত করতে বিএনপি ও জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলের নেতাদের প্রকাশ্যে আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গিয়েছিল। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পরপরই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতারা দেশে ফিরতে শুরু করেছেন। দলীয় সূত্র এবং একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের পুনর্গঠনের একটি 3 স্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম স্তরে আছে দলের নেতা কর্মীদের দেশে ফেরানো। যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা নেই, তাদের প্রায় সবাইকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তরে দেশে ফেরার পর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া। এটাকে স্থানীয় রাজনীতিতে এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতারা। এছাড়া পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনের প্রভাব বজায় রাখারও সিদ্ধান্ত হয়েছে। পেশাজীবী সংগঠনের নির্বাচনে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা কম তীব্র, তাই এটাকে সহজ মনে করছেন নেতারা। সবশেষ দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আইনি লড়াই। দলটির কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর
পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনের বিষয়টিতে জোর দেওয়া হবে বলে দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। কলকাতার একাধিক সূত্রে জানা গেছে, কলকাতার প্রান্তে দ্রুত বাড়তে থাকা পরিকল্পিত উপশহর নিউ টাউন 2024 সালের 5ই আগস্টের পর এক ধরনের মিনি ঢাকাতে পরিণত হয়েছিল। আওয়ামী লীগ নেতাদের একটা বিরাট অংশ ওই এলাকায় থাকতেন। কলকাতার শপিং মলের জনাকীর্ণ ফুড কোর্টে কিংবা পার্কের বেঞ্চে বসে অনেক সময় ভিডিও কলে এই নেতারা প্রতিদিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেন। সূত্রগুলো বলছে, গত 1 মাসে কলকাতার নিউ টাউনের এই আড্ডা কমে গেছে, কারণ দলটির নেতাদের অনেকেই বাংলাদেশে ফিরেছেন। ঢাকা সহ বিভিন্ন জেলা ও উপজেলায় দলটির নেতা কর্মীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেছেন, কোথাও কোথাও অবস্থানও নিয়েছেন। দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা মনে করেন, সরকার ও প্রশাসনের উপর মহল থেকে সবুজ সংকেত পেলে ইতিবাচক ধারার রাজনীতিতে ফিরবেন তারা। এর মধ্যে কলকাতায় থাকা নেতাদের একটি দল দিল্লিতে গিয়ে দলের সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন। তারপরই ওই দলটি বাংলাদেশে ফিরবে। দলটির সূত্রে জানা গেছে, শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভার্চুয়ালি নেতা কর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে অন্তত 2টি বড় কর্মসূচিতে আত্মগোপনে থাকা নেতা কর্মীদের দেশে ফেরার তাগিদ দিয়েছেন তিনি। পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। দলের শীর্ষ নেতাদের সাথে একটি বৈঠকে শেখ হাসিনা দল পুনর্গঠনেরও কথা বলেছেন। সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো, শীর্ষ পর্যায় থেকে কাদের বাদ দেওয়া হবে। দলটির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা নিজেই অনেক প্রভাবশালী নেতাকে তাদের ব্যর্থতার জন্য দায়ী করেছেন। শেখ হাসিনা বর্তমানে দেশে অবস্থানরত নেতাদের মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত, কিন্তু মাঠ পর্যায়ে দক্ষ কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসছে, যারা 5ই আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগ তার সাংগঠনিক কাঠামোকে নতুনভাবে সাজাতে চাইছে। এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রম থেকে বিচ্ছিন্ন, অযোগ্য কিংবা বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন নেতৃত্বকে সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ত্যাগী, আদর্শবান এবং মাঠ পর্যায়ের সক্রিয় নেতা কর্মীদের গুরুত্ব দেওয়া হচ্ছে পুনর্গঠনের এই প্রক্রিয়ায়। দর্শক, আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2023 সালে। ওই সম্মেলনে 81 সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ গঠিত হয়েছিল। এই কমিটির সভাপতি মণ্ডলীতে ছিলেন 19 জন নেতা। সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সরকার পতনের পর মারা যান। কাজী জাফরুল্লাহ, আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাহজাহান খান, মোস্তফা জালাল মহিউদ্দিন এবং কামরুল ইসলাম কারাগারে। এছাড়া ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার হলেও গত বছর আগস্টে তার শারীরিক অবস্থার অবনতি হলে জামিনে মুক্তি পান। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে আছেন। কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ও সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন গ্রেপ্তার হয়েছেন। দলটির একাধিক সূত্রে জানা গেছে, 81 সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে বিদেশে আছেন প্রায় 35 থেকে 40 জন, কারাগারে আছেন প্রায় 15 থেকে 20 জন এবং দেশে আত্মগোপনে আছেন বাকিরা। মাত্র হাতে গোনা কয়েকজন প্রকাশ্যে রয়েছেন, তাদের কারণে অকারণে বাড়িতে হামলার ঘটনা ঘটছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটা দাগে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা, এই 4 দেশে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাদের মধ্যে ভারতে ছিলেন 765 জন। আবার কিছু নেতা আছেন অন্য দেশ থেকে ভারতে আসা যাওয়া করেন। দলটির গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির যে কোনো পরিবর্তনের জন্য কাউন্সিল বা জাতীয় সম্মেলনের প্রয়োজন হয়, কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে কাউন্সিল ডাকা সম্ভব নয়। সেক্ষেত্রে বিকল্প পথ হিসেবে অ্যাডহক কমিটি বা জরুরি আহ্বায়ক কমিটি গঠনের কথা ভাবা হচ্ছে বলে জানা গেছে। দলীয় সূত্র বলছে, শেখ হাসিনা নিজেই এই কমিটির সভাপতি থাকবেন, যদিও অন্তর্বর্তী সরকার আমলে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের কথা শোনা গিয়েছিল। তবে দেশে ও দেশের বাইরে থেকে করা ওই চেষ্টা ভেস্তে গেছে। দলটির সাধারণ সম্পাদক পদে কে আসবেন সেটা নিয়ে এখন বেশ আলোচনায় চলছে। ওবায়দুল কাদেরের ভবিষ্যৎ নিয়ে দলের মধ্যে প্রশ্ন আছে। এমনকি শেখ হাসিনা নিজে এখনো পর্যন্ত ওবায়দুল কাদেরকে ডেকে পাঠাননি। হাসান মাহমুদ, খালেদ মাহমুদ চৌধুরী ও মাহবুব আলম হানিফের মতো নেতারা এখনো শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে পারেননি।
দল পুনর্গঠনের ক্ষেত্রে বিস্ফোরা নেতাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। এটাকে বলা হচ্ছে পুনর্গঠন তালিকা, যেখানে বাদ দেওয়া হয়েছে দলের শীর্ষ অনেক নেতাকে। দলটির যেসব নেতা ইউরোপ, আমেরিকা বা কানাডাতে আছেন তাদের কপাল যে পুড়ছে এটি নিশ্চিত হওয়া গেছে। দলের নেতাকর্মীরা মনে করেন 5ই আগস্টের পর যারা ইউরোপ, আমেরিকা ও কানাডাতে আছেন তাদের প্রায় সবার বিরুদ্ধে দুর্নীতির গুরুতর অভিযোগ আছে। এসব নেতাদের অনেকেই গত 1.5 বছরে দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করেও সফল হননি। যে নেতারা দেশে আছেন এবং গ্রহণযোগ্যতা আছে তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দ্বাদশ সংসদের অনেক এমপিকে বাদ দেওয়া হতে পারে। এসব এমপির একটি বড় অংশ এখন দেশে নেই। যারা আছেন তাদের মধ্যে অনেকে পরিচয় গোপন করে আছেন, কিন্তু এই সংসদ সদস্যদের মধ্যে যারা তাদের এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য পরিচিত ছিলেন এবং যাদের বিরুদ্ধে দমনপীড়ন ও দুর্নীতির অভিযোগ নেই তাদের দায়িত্ব দেয়া হতে পারে। শেখ হাসিনা বর্তমানে দেশে অবস্থানরত নেতাদের মধ্যে অপেক্ষাকৃত কম পরিচিত কিন্তু মাঠ পর্যায়ের দক্ষ কর্মীদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছেন। জেলা ও মহানগর পর্যায়ে অনেক নতুন মুখ উঠে আসছে যারা 5ই আগস্টের পর থেকে হামলা মামলা সামলে সংগঠনের হাল ধরে রেখেছেন। তাদের অনেককে দায়িত্ব দেওয়া হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হলে দলের জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হতে পারে। এই প্রক্রিয়ায় স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নেতাদেরই দায়িত্ব দেওয়া হবে। দলীয় সূত্র বলছে প্রতিটি জেলায় একটি করে অ্যাডহক কমিটি গঠন করার পরিকল্পনা আছে। এই কমিটি সংশ্লিষ্ট জেলায় স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নেবে এবং দলের সংগঠন পুনরায় দাঁড় করানোর কাজ করবে। স্থানীয় সরকার নির্বাচনকে আওয়ামী লীগ এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছে। আওয়ামী লীগের কৌশল হলো নিষেধাজ্ঞা থাকলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেদের সমর্থকদের দাঁড় করানো, নিষেধাজ্ঞা উঠে গেলে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে অংশ নেওয়া। দল পুনর্গঠনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বাড়াচ্ছে দলটি। বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তোলার ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। এক্ষেত্রে 3টি লবিস্ট গ্রুপের সাথে এরই মধ্যে কাজ শুরু করেছে দলটি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে দল পুনর্গঠনের এই উদ্যোগ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর প্রচেষ্টা। অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক সংকট, সামরিক শাসন এবং দমন পীড়নের মুখে পড়েও দলটি টিকে থেকেছে এবং পুনরায় সংগঠিত হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিকেও সেই ধারাবাহিকতায় অংশ হিসেবে দেখছেন অনেকে। দলটির তৃণমূল পর্যায়ের কয়েকজন নেতা যারা ভারত থেকে ফিরে এসেছেন তারা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন দীর্ঘদিন ধরে উপেক্ষিত ও বঞ্চিত কর্মীদের সামনে আসার সুযোগ তৈরি হবে এই পুনর্গঠনের মাধ্যমে। বিশেষ করে অন্তর্বর্তী সরকার আমলে রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে অনেক বিশ্লেষক 1976 সালের পরের আওয়ামী লীগের রেফারেন্স টেনে এনেছিলেন, কিন্তু 1/11-এর তিক্ত অভিজ্ঞতা থাকায় কোনো নেতাই সংস্কারবাদী আওয়ামী লীগে সাড়া দেয়নি। এখন দলের ভেতরে নতুন নেতৃত্ব তৈরির বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে দাবি করছেন দলটির নেতারা। আপনাদের অনেকেরই মনের কথা, আমারও মনের কথা, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ কখন ফিরবে, সক্রিয় হবে এবং বাংলাদেশের রাজনীতির মাঠে প্রধানতম খেলোয়াড় হিসেবে মানুষের কাছে আবির্ভূত হবে। এই প্রশ্নটি করছি কেন? এই প্রশ্নটি করছি এই কারণে যে 17 মাস থেকে 18 মাস ডক্টর ইউনূসের একটি বর্বর সভ্যতার সমাজ, মানে প্রাগৈতিহাসিক যুগে যে বর্বর সমাজ ছিল, মগের মুল্লুক, মবের মুল্লুক, আমরা সবে ডক্টর ইউনূসের যুগে দেখেছি। দেশকে একটি উপনিবেশ তৈরি করার যে বন্দোবস্ত আমেরিকার সাথে তিনি করেছেন, এখন এই দুর্দিনে আমেরিকার দোস্তদের বাইরে কারো কাছ থেকে তেল কিনতেও আমাদের অনুমতি চাইতে হচ্ছে। সাম্প্রতিক ইউরোপিয়ান ইউনিয়নের একটি রাষ্ট্র, যেটি ফ্রান্সের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশ যদি ইউরোপের সব দেশের জন্য, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রসমূহের জন্য বিশ্বের অন্যান্য রাষ্ট্রের মতো যদি সমান সুযোগ সুবিধা যদি না রাখে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে তাদের বিনিয়োগ, তাদের মানে অর্থনৈতিক কর্মকাণ্ড এইসবে তারা আগ্রহী হবে না, ব্যবসা বাণিজ্যে আগ্রহী হবে না। এর কারণটা হচ্ছে তারা বলতে চেয়েছিল যে আমেরিকার সাথে যে দস্তখত, যে বন্দোবস্ত ডক্টর ইউনূস করে দিয়ে গিয়েছিল, সেই বন্দোবস্তে ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও নতুন কোনো
ট্রেড এগ্রিমেন্ট করতে গেলে অথবা কোনো রকমের আপনার যদি সামরিক চুক্তি করতে যায় অথবা অস্ত্র কিনতে যায়, তাহলে আমেরিকার পারমিশন ছাড়া বাংলাদেশ সেটা করতে পারবে না। খেয়াল করে দেখেন, এর ফলে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রসমূহ বলতে শুরু করেছে যে আমরা যদি আমাদের সাথে বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতে নানানভাবে কিছু করতে গেলে, চুক্তি করতে গেলে, সামরিক খাতে চুক্তি করতে গেলে যদি আমেরিকার অনুমোদনের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা আসলে আমেরিকার ফুটিংয়ে নেই। আমেরিকা যেখানে আছে আমরা তার নিচে চলে গেছি। সুতরাং এই রকম অবস্থায় আমরা বাংলাদেশে বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে কমিয়ে দিতে পারি। এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি অশনি সংকেত। কেননা বাংলাদেশ যে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং বিক্রি করে তার মাত্র 10 ভাগ আমেরিকাতে যায়, আর ইউরোপিয়ান ইউনিয়নে আসে প্রায় 18 থেকে 20 ভাগ। তার মানে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকার চাইতে আমাদের অর্থনীতিতে বড় অংশীদার। এককভাবে আমেরিকা, কিন্তু ইউরোপে তো শুধু একটি আমেরিকার মতো একটি দেশ না, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন এবং ইউনাইটেড কিংডম তো রইলই। এইরকমভাবে 27টি যে রাষ্ট্র, এই 27টি রাষ্ট্রের সাথে চুক্তি করতে গেলে, ব্যবসা বাণিজ্য করতে গেলে আমেরিকার অনুমোদনের প্রয়োজন হবে। তাই বাংলাদেশের রাষ্ট্রকে, বাংলাদেশের সরকারকে ফ্রান্সের রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দিলেন, যদি লেভেল প্লেইং ফিল্ড, অর্থাৎ যদি সমতার ভিত্তিতে যদি কোনো কিছু করা না যায়, কোনো রাষ্ট্র যদি এখানে বেশি সুযোগ সুবিধা পায়, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু ভিন্নভাবে চিন্তা করবে। তো এইরকম একটা পরিস্থিতিতে একটা রাজনৈতিক আবহ যদি বাংলাদেশে তৈরি না হয়, জঙ্গিবাদ এবং মৌলবাদ যদি নিপাত না যায়, তাহলে এই বাংলাদেশ কিন্তু আস্তে 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 এমন একটি সুড়ঙ্গে চলে যাবে, সেখানে আফগানিস্তানের হেরাত, কাবুল, কান্দাহারের অবস্থা ছাড়া এখানে আর কিছু অবশিষ্ট থাকবে না। এখন প্রশ্ন হচ্ছে, যেই আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সাথে যার ইতিহাস জড়িত, যেই আওয়ামী লীগ বাংলাদেশের, মানে আপনারা একটা গান শুনেছেন এই কুমার বিশ্বজিতের, একদিন বাঙালি ছিলাম রে, বলে যে শাড়ি পরি না, পরলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। ঠিক এইরকমই একটি কথা। তারপরে বলছেন যে জারি সারি গাই না, কারণ জারি সারি গাইলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে। তো ঠিক তেমনি এই যে আমাদের বাঙালিত্ব, আমাদের দেশ, আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যত কিছু আছে, যেখান দিয়ে আপনি যাবেন সেখানেই কিন্তু আওয়ামী লীগের দেখা পাবেন। 1952 সালের ভাষা আন্দোলন আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। আবার এই ভাষার দাবিতে রাষ্ট্র যখন, ভাষার দাবিটি যখন স্বীকৃত হয়, পরবর্তীতে 1998 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন কানাডার আরেক সালাম এই রাষ্ট্রভাষা দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তর করেছে। আপনারা যখন দেখবেন যে বঙ্গোপসাগরে 1,31,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা জন্মবধি বার্মার দখলে ছিল, সেটার সমাধান করতে আওয়ামী লীগের প্রয়োজন ছিল। আওয়ামী লীগ সেটি বের করে নিয়ে এসছে। ভারতের অধিকারে 21,500 বর্গ কিলোমিটার ছিল, সেটা আওয়ামী লীগ সমাধান করে দিয়েছে। বাংলার জমিন ফেটে চৌচির মাওলানা আব্দুল হামিদ খান বাসানি থেকে শুরু করে আল্লামা আজিজুল হক পর্যন্ত, খালেদা জিয়া পর্যন্ত সবাই পারাক্কা অভিমুখে লং মার্চ করেছেন। আর আওয়ামী লীগের নেতৃত্ব ভারতের সাথে সমঝোতা করে গঙ্গার পানি চুক্তি করে গঙ্গাতে পানির ধারা নিয়ে এসে খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বাংলাদেশের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল, এই দুই অঞ্চলের মধ্যে যে অর্থনৈতিক যে তফাৎ ছিল, সেই তফাৎ দূর করার জন্য পদ্মা সেতু একটি মাইল ফলক, সেটি আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। ঢাকা শহর যখন অচল হয়ে গেছে, এটা এখন মানে বাতিলের খাতায় চলে গেছে, তখন এটার মধ্যে ফান্ড ফিরিয়ে আনার জন্য এই মেট্রো রেল আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। এই আওয়ামী লীগের নেতৃত্বেই অসংখ্য ফ্লাইওভার এবং
এক্সপ্রেসওয়ে করে ঢাকা চিটাগংয়ে 8 লাইন করে বাংলাদেশকে যানজটের কবল থেকে কিছুটা হলেও মুক্তি এনে দিয়েছে। ঠিক এমনি করে যে দেশটি সারা পৃথিবীতে ভিক্ষুকের জাতি হিসেবে পরিচিত ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেটি মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি কোথায় দেখবেন? শহীদ মিনারে গেলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পান। আপনি অপরাজয়ের বাংলায় গেলে আপনি বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পান। আপনি যখন স্মৃতিসৌধে যান তখনও বাংলাদেশ আওয়ামী লীগকে খুঁজে পান। বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে যখন যান, নদী যখন দেখেন, দান খ্যাত পাট খ্যাত যখন দেখেন, জারি সারি মারপতি মসজিদি যখন দেখেন, তখন বাংলাদেশ আওয়ামী লীগের কথা মনে পড়ে যায় এবং বাংলাদেশ আওয়ামী লীগ সেখানে অবতীর্ণ হয়। তাহলে আপনি খেয়াল করে দেখেন, আমাদের যে গবাদি কিছু বুদ্ধিজীবী বা বদ্ধজীবী আছে যারা প্রাণ জার্মানি ইতিহাস জানেন কিন্তু বাঙালির ইতিহাসটা জানেন না, সেই গবাদি পশুদের জন্য আমি বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ আসছে, ফিরে আসছে। বাংলাদেশ আওয়ামী লীগ ছিল, আছে এবং থাকবে। তবু কেন বলছি ফিরে এসছে? তারা যে কোণঠাসা হয়েছিল, ডক্টর ইউনূস আমেরিকার টাকা খেয়ে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার পশ্চিমা চক্রান্তের অংশ হিসেবে মৌলবাদীদের সাথে হাত মিলিয়ে দেশটিকে যে জাহান্নাম বানানোর যে প্রকল্প নিয়ে এসেছিল, সেখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ব্যান করা হয়েছে কর্মকাণ্ড। সেটি কবে উঠবে এই চিন্তায় কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ছেলেপেলেরা বসে নেই। তারা কিন্তু প্রতিদিনে পালা করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জানান দিচ্ছে, আমরা আসছি, আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব। এই দেশ, এ মাটি, এ পতাকা, এ দেশের জাতীয় সঙ্গীত। এই নদীমাতৃক দেশ, নদী যার মাতা, মানে বাংলাদেশের মাতা নদী আর নদীর মাতা ভারত। কারণ আমাদের এই ৫৪টি নদী ভারতের ভূখণ্ড থেকে আমাদের দেশে এসছে। সুতরাং এই ভারতের সাথে সুসম্পর্ক এবং বাংলাদেশের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। ১৫০০ বিলিয়ন গত ১০ বছরে ভারত আর্থিক সহযোগিতা দিয়েছে বলে গতকাল আমরা ভারতের একটি পার্লামেন্টারি স্টেটমেন্টে শুনেছি। তাহলে বোঝেন যে এই বাংলাদেশ ডক্টর ইউনূসের সময়ে আপনারা দেখেন প্রতিদিন পাকিস্তানের কোনো না কোনো মন্ত্রী আসে, প্রতিদিন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী, পাকিস্তানের সেনাপ্রধান, উপপ্রধান, অমক তমক প্রতিদিন আসে এবং পাকিস্তানের জন্য বিনা ভিসায় আসার ব্যবস্থা করে দেওয়া, পাকিস্তানের জাহাজে বাংলাদেশে আসতে কোনো চেক করা লাগবে না, সেই রকম অবস্থা কারা করেছে? ডক্টর ইউনূসের কান্দে ভর করে বাংলাদেশে ৭১-এর পরাজিত শত্রুরা ক্ষমতায় এসেছিল। কাজী ইব্রাহিম বলেছিল না, আরে জামাতে ইসলাম ক্ষমতায় আসবে কি, জামাতে ইসলাম তো ক্ষমতায় আছে। হ্যাঁ, জামাতে ইসলাম ছিল, কারণ ডক্টর ইউনূস ছিল জামাতে ইসলামের যে রাজনৈতিক দল, এই দলের আব্বা। সেই আব্বা এই জামাতে ইসলামীকে কান্দে নিয়ে চেষ্টা করেছিল রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিতে, কিন্তু পারেননি। কেন পারেননি? কারণ বাংলাদেশের মানুষ ৭১-এর পরাজিত শত্রুদেরকে আবার ক্ষমতায় আসতে দিতে চাননি। আমরা যাদেরকে ৭১-এ পরাজিত করেছি, আমরা তাদেরকে আবার পরাজিত করব। মনে রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আসা বা না আসা কোনো বড় কথা নয়। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার যে ক্ষমতা, যে সামর্থ্য, যে প্রয়োজনীয়তা, বাংলাদেশের মানুষ সেটা উপলব্ধি করছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে সদর্বে না থাকে, তাহলে সেখানে মৌলবাদের উত্থান হয়, জঙ্গিবাদের উত্থান হয়, বাংলাদেশ অর্থনীতিতে অন্ধকারের দিকে নিমজ্জিত হয়ে যায়, সমাজ রাষ্ট্র এতিম হয়ে যায়। সেই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ কারো দানের দিকে, দয়ার দিকে তাকিয়ে নেই। মার্চ থেকে এপ্রিল, মে, জুন, এই ৩টি মাস আপনাদের আন্দোলনটি আপনারা চালু রাখেন। জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ পুরোদমে সম্পূর্ণভাবে বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দল হিসেবে, পার্লামেন্টের বিরোধী দল নয়,
বাংলাদেশের মানুষের মণিকোঠার, হৃদয়ের মণিকোঠার বিরোধী দল হিসেবে আবার ফিরে আসছে। আমি এই মুহূর্তে এই পর্বে আপনাদেরকে এর চেয়ে বেশি বিস্তারিত বললাম না, তবে এটি নিয়ে আমি আরেকটি পর্ব করব, আওয়ামী লীগ কীভাবে, কখন, কেমন করে ফিরে আসছে। তবে এই কথা বলে রাখতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসছে বাংলাদেশের দাবিতে, ইতিহাসের দাবিতে, ঐতিহ্যের দাবিতে। মানুষের ভালোবাসা, মানুষের প্রেম, মানুষের মমতা এই আওয়ামী লীগের সাথে গ্রথিত। আওয়ামী লীগ যতদিন ছিল না, বাংলাদেশ ততদিন অন্ধকারে নিমজ্জিত ছিল। বাংলাদেশে আলো আসতে হলে আওয়ামী লীগও আসতে হবে। ভালো থাকবেন।